এভাবে বসে থাকলে কি হইব মেম্বার? গ্রামের সব বিচার তো তুমিই করো, আর আজ নিজের মাইয়ার বেলা কি করবা? অবশ্য যেন ফোনা তুলে উঠল। তার চোখ মুখে ছিল চরম ঘৃণা আর পর নিন্দা করার আনন্দ। তিনি গলা উঁচিয়ে বললেন, কি করবে মানে? ওইরকম মাইয়ারে মাটি চাপা দিয়া দেওয়ান উচিত। গ্রামের মান সম্মান খাইছে। সে ঘরে পরপুরুষ ঢুকাইয়া ফুর্তি করে, এমন মাইয়ারে সমাজে রাখাই উচিত না। সমেশের সাথে তাল মিলিয়ে তারাও কয়েকজন বলল, ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। সমেশের এই তীব্র রাগের পেছনে কিন্তু ব্যক্তিগত বিমূঢ় লুকিয়েছিল। সমেশ মনে মনে ভাবল, ভালোই হয়েছে ওই দিন শিমুলকে কাজের কথা বলেছিল বলেই তাকে কত কথা শুনিয়েছিল। এখন বোঝা যাবে কার শক্তি বেশি। ভিড়ের প্রতিটি চোখ শিউলির দিকে তাক করে আছে। ঘরের কোণে শিউলি পাথরের মতো বসে আছে, শুনতে পাচ্ছে তার চরিত্রের উপর ছুঁড়ে দেওয়া প্রতিটি বিষাক্ত বক্তব্য। এই ভিড়, এই অপমানের চিৎকার সবই তামিমের সুপরিকল্পিত প্রতিহিংসার ফল। তার শিউলির আগেই বোঝা হয়ে গেছে। পাশেই তার মা জাবেদা বেগম কান্না করছেন। শিউলির চোখের অশ্রু ঝরছে নীরবে। জাবেদা বেগম বললেন, আমার মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করলো? শিউলি মায়ের কথায় বলে উঠল, আম্মা, কিসের সর্বনাশ? আমারে কিছু করতে পারে নাই আম্মা, বিশ্বাস করো তোমরা। সাথে দাঁড়িয়ে থাকা মহিলাগুলো থেকে একজন খুবই তিক্ত স্বরে বলে উঠলেন। তার কণ্ঠস্বর ছিল ধারালো ছুরির মতো, যা শিউলির সম্মানকে ছিন্নভিন্ন করে দিতে চাইল। শিউলি রেগে বলল, মুখ সামলে কথা বলুন। আমি কিচ্ছু করিনি। আর তামিম আমার ঘরে এসেছিল আমার অজান্তে, কিন্তু আমি কিছু করিনি, কিছু করেনি সে আমাকে। বিশ্বাস না হলে দিলওয়ারা খালাকে জিজ্ঞেস করুন। মহিলাটি জানালো দিলোয়ারা খালাকে জিজ্ঞাসা করছে চেয়ারম্যান। তিনি বলছেন দিলোয়ারা সন্ধ্যায় বাড়িতে চলে গিয়েছিল। শিউলি বিস্মিত হলো। দিলোয়ারা খালা কেন মিথ্যা বলল? উনি তো সন্ধ্যার সময় ঘরেই ছিল। শিউলি যখন শিমুল ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল তখন সে ঘুমিয়েছিল। শিউলি মনে মনে ভেবেই অবাক হচ্ছিল, কিন্তু এখানের কেউ এখন শিউলির কথা বিশ্বাস করবে না, তাই শিউলি এই বিষয়ে আর মুখ খুলল না। ঠিক তখনই পাশের বাড়ির ভাবি ভিড় ঠেলে এগিয়ে এলেন। তিনি নরম কণ্ঠে শিউলির পাশে বসে সান্ত্বনার চেষ্টা করলেন। আমি তোমারে চিনি শিউলি, তুমি পরপুরুষ ঘরে ঢুকানোর মতো মাইয়া না। তবে সমাজের চোখে যা দেখা যায় তার যুক্তি ভাবি তুলে ধরলেন, যা শিউলির জন্য আরো ভয়ঙ্কর। তোমার কথা অনুযায়ী যদি তামিম নামক পোলাটা তোমার ঘরে চাইয়াও থাকে, তাহলে তার এমনি এমনি কিছু না করেই তোমারে ছাড়ে নাই। ভাবির এটা সান্ত্বনা ছিল না, বরং কাটা গায়ে নুনের ছিটার ন্যায় ছিল। ভাবির এই কথাতেই চারপাশের জনতার কানাকানি আরো বেড়ে গেল। শিউলি বুঝতে পারল তার সততা এখানে কোনো প্রমাণ নয়। সমাজ ততটুকুই বিশ্বাস করবে যা তারা বিশ্বাস করতে চায়, আর তা হলো কেবল অপমান আর কলঙ্ক। একটি মেয়ে হয়ে আরেকটা মেয়ের অবস্থা কেন এরা বুঝতে পারছে না? সমাজ এতটা নির্দয় কেন? কেন মেয়েদের কথাকে এতটা অমূল্য করা হয়? আজ সবাই তিক্ত কথাতে ব্যস্ত, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। শিউলির ইচ্ছে হচ্ছে যদি এখনই মরে যেতে পারতো, তাহলে হয়তো এই লোক লজ্জা থেকে বাঁচতে পারত। হঠাৎ কথা থেকে যেন ফুলঝুরি এসে শিউলিকে জড়িয়ে ধরল। ছোট্ট মেয়েটা শিউলিকে জড়িয়ে ধরে অজস্র ধারায় কেঁদে উঠল। ফুলঝুরির সেই বিশুদ্ধ কান্না দেখে শিউলিও এবার মৃদু শব্দে কেঁদে উঠল। ফুলঝুরি কাঁদতে কাঁদতে বলল, আপা, সবাই তোমারে খারাপ কথা কইতাছে কেন আপা? আমার কষ্ট হইতাছে আপা। খানিক পরেই মজলিসের মধ্যে থেকে শিউলিকে ডাকা হলো। কয়েকজন মহিলা ধরে শিউলিকে এত এত মানুষের মাঝে দাঁড় করালো। চারিদিক থেকে তিক্ত কথা শিউলির কানে আসছে। এতটাই নষ্ট খারাপ কথা যে শিউলির ইচ্ছে হচ্ছে যদি এখনই মাটির তলায় ঢুকে যেতে পারত। শিউলি নিচু চোখেই তার জন্মদাতা পিতার দিকে তাকালো। লোকটা কপালে হাত দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। লোকটির চোখে জল। শিউলির দৃষ্টি এলো না, কিন্তু আজ ইদ্রিস খন্দকার মেয়েকে এই বিষয়ে কোনো কথাও জিজ্ঞাসা করলেন না। শিউলির চোখ চারিদিকে একটা মানুষকে খুঁজছে, সেটা হলো শিমুল। কিন্তু আজ শিমুল নেই।
কেন নেই শিমুল ভাই? আজ তার দুর্দশায় শিমুল ভাই কথাই হারালেন। কেন নেই শিমুল ভাই? আজ আমার এই দুর্দশায় শিমুল ভাই কোথায় হারালেন? এই চিন্তা শিউলির বুক বিবর্ণ করে দিল। সিদ্দিক ইকবাল এবার মুখ খুললেন। তার কণ্ঠে কিছুটা কৃতজ্ঞ, কিছুটা যেন নিরীহ ভাব। তিনি বললেন, আমার ছেলে এই কাজ করেছে, এটার প্রমাণ কি? একজন লোক এগিয়ে এসে বলল। আমি তার প্রমাণ। চেয়ারম্যান লোকটি জিজ্ঞেস করলেন, কি প্রমাণ আছে? আমরা বাড়ির পেছন দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক আওয়াজ শুনি ঘরে, আর আমরা কৌতূহলবশত ঘরের ভেতরে ঢুকি। ছি ছি চেয়ারম্যান সাহেব, তার পরের কাহিনী আর বলার মতো না। লোকটা মনে তিক্ততা নিয়ে বললেন। তার বলা প্রতিটি শব্দ যেন শিউলির গায়ে কষাঘাত হানল। শিউলি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো, চিৎকার করে ভাঙ্গা গলায় বলল, এভাবে কেন আপনারা মিথ্যে বলছেন? আমি সত্যি বলছি, এরকম কিছুই হয়নি। সত্যিটা কি সেটা আমি বলছি। কথাটি বলা শেষ করার সাথে সাথে পাশের বাড়ির কুলসুমের মা এসে শিউলির গালে জোরে চর বসিয়ে দিলেন। সেই আঘাত শিউলির মুখটা একদিকে ঘুরিয়ে দিল। মহিলাটির বয়স প্রায় 60-এর কাছাকাছি। এই মহিলাটিও লোকটির কথা বিশ্বাস করে নিল। কিছুদিন আগেই তো মহিলাটা যখন রোগে বিছানায় পড়েছিল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানুষ ছিল না, তখন শিউলি নিজে মহিলাটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আর আজ সবার কি রূপ এটা! শমের মিয়া আবারও তিক্ত কণ্ঠে বলল, এসব নষ্ট মাইয়ারা তো এখন অস্বীকার করবই। এই পোলারে জিজ্ঞেস করলেই তো হয়। শিউলির দু চোখ বন্ধ হয়ে এলো। এই দিনটা দেখতে হতো। এতটা খারাপ দিন কি করে আসলো আমার জীবনে? কি এমন পাপ করেছিলাম? কি করে বোঝাবো তামিম আমার সর্বনাশ করেনি, বরং সে নিজেই শীষ বাজালো, আর তার সাথে সাথে কতগুলো মানুষ ঘরে ঢুকে এলো। এই দিনটা দেখতে হলো? এতটা খারাপ দিন কি করে আসলো তার জীবনে? কি এমন পাপ করেছিল? কি করে বোঝাবে তামিম তার সর্বনাশ করেনি, বরং সে নিজেই শীষ বাজালো, আর তার সাথে সাথে কতগুলো মানুষ ঘরে ঢুকে এলো? তামিম এমনটা করার কারণ শিউলির কাছে স্পষ্ট। তার বদনাম করার জন্য এতটা নাটক। সে শুধু অনুভব করতে পারল তার সম্মান আর অস্তিত্বের শেষ চিহ্নটুকু জনতার ক্রোধে চূর্ণ হয়ে যাচ্ছে। তামিমকে জিজ্ঞাসা করা হলো যে অভিযোগ উঠেছে তা সত্যি কিনা। তামিম সবার সামনে গলা উঁচু করে বলল, হ্যাঁ, সব সত্যি। আমার সাথে শিউলির প্রেমের সম্পর্ক ছিল, তাই আজ যেহেতু শিউলির আব্বা আম্মা বাড়িতে ছিল না, তাই এসেছিলাম। তামিম কথাটা বলার সময় তার কণ্ঠে কোনো বাধা ছিল না। তার কারণ সে পুরুষ। কলঙ্ক কখনো পুরুষদের ছুঁতে পারে না। নষ্ট অপবাদ কখনো পুরুষদের হতে পারে না। চরিত্রহীনা কখনো পুরুষরা হতে পারে না। সকল কলঙ্ক নষ্টামি নারীরা করে। নারীরা এই সমাজে কাল। নারীদের এই সমাজে থাকার অধিকার নেই। নারীরা কখনো সত্যি বলে না, সব সময় মিথ্যাই বলে। এরকমটাই মনে করে আমাদের সমাজ। শুধু মনে করে না, বরং পূর্ণ বিশ্বাস করে। তামিমের এই ঠান্ডা মিথ্যা স্বীকারোক্তি যেন আগুন জ্বালিয়ে দিল জনতার মাঝে। এবার সকলে একসাথে সি শুরু করলো। শিউলিকে এমনি মেরে ফেলতে পারলো না, শুধু মাত্র মেম্বারের ভয়ে তারা পিছপা হলো, নয়তো এই জনতা হয়তো তাকে মেরেই ফেলতো। শিউলি নিজের পায়ের নিচের মাটি খুঁজতে পেল না। কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে এসব? তামিমের চোখে সে দেখল চূড়ান্ত প্রতিহিংসা, ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ। ছোট্ট ফুলঝুরি এই কঠিন পরিস্থিতিতেও তার বোনকে জড়িয়ে ধরল। সে ডুকরে কেঁদে উঠল। আমার আপা কিছু করেন নাই। আমার আপা অনেক ভালা। কেউ আমার আপারে কিছু কইতে আসবেন না। সবাই আমাদের বাড়ি থেকে বাইর হইয়া যান। কিন্তু ফুলঝুরির এই সরলতাও সাড়া পেল না। কয়েকজন বলে উঠল, বড়টাও যেমন হয়েছে ছোটটাও তেমনই হবে। শিউলি ফুলঝুরির মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ কর বোন আমার। মেয়েদের কথা কেউ শোনে না। এই সমাজে মেয়েদের দাম নাই রে বোন। যেমন করে এই আধুনিক যুগে এসে 2 টাকার কয়েনের কোনো দাম নেই, তেমন করে মেয়ে মানুষেরও কথার কোনো মূল্য নাই। প্রবীণ ব্যক্তি ইদ্রিস খন্দকারের দিকে তাকিয়ে তার চূড়ান্ত আঘাতটি হানলেন। মেম্বার হইয়া মাইয়াটারে মানুষ করতে পারলা না? তোমার তো মিয়া গলায় দড়ি দিয়া মরা উচিত। শিউলি নিশ্চিত হলো এই অপমান থেকে বাঁচার আর কোনো পথ খোলা নেই। শিউলি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না।
তীব্র রাগের স্বরে চিৎকার করে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার আমার আব্বারে কিছু বলবেন না আপনারা। ইদ্রিস খন্দকার এইবার সহসার নজরে নিজের মেয়ের দিকে তাকালেন। এতক্ষণে এই প্রথম তিনি মাথা তুললেন। তার চোখে তখন মেয়ের জন্য কষ্ট আর সমাজের কাছে অপরাজিত হওয়ার যন্ত্রণা। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে কেউ একজন সজোরে একটি ভাঙা ইটের টুকরো ছুঁড়ে মারল। ইট এসে পড়ল শিউলির কপালের বাম দিকে। শিউলি আর্তনাদ করে উঠল। গল গল করে রক্ত পড়তে লাগলো কপাল কেটে। জাবেদা বেগম দৌড়ে এসে মেয়েকে ধরলেন। ফুলঝুরি আবারও চিৎকার করে কাটতে লাগলো। শিউলির এই সময়টাকে তার মা আর ছোট বোনটা ছাড়া কেউই এগিয়ে আসলো না। সমাজের নিকৃষ্ট মানুষগুলো তখন পাথর। তারা যেন শিউলির রক্ত দেখেও তৃপ্তি হতে চাইল। শিউলি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মায়ের কোলে। কিন্তু মেয়েটার এমন মর্মান্তিক অবস্থা দেখেও কারো মনে অনুশোচনা জাগলো না, বরং তারা আরো বলতে লাগলো সবটাই নাটক। সেই জনতা যারা একটু আগে ন্যায়ের কথা বলছিল, তারাই এখন শিউলির রক্তপাতের পরও তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে ব্যস্ত। শিউলি একটি খড়কুটো রান্নাঘরে ভাতের হাঁড়িতে ভাত রান্না করছে। শিমুল ভাই সকালে কাজে গেছে। প্রতিদিনের মতো দুপুরে এসে খেয়ে দিয়ে আবারও ইটের ভাটায় কাজ করতে যাবে। শিউলি ভীষণ তাড়াহুড়া করছে। জোহরের আজান দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই এসে যাবে শিমুল। শিউলি কখনো ভাবতে পারেনি এত কিছুর পর এত সহজভাবে তাদের একটা সুন্দর সংসার হবে। শিমুল আর আগের মতো বোকা নেই। ছেলেটা নিজের স্ত্রীর কথা মুখ ফুটে না বললেও বুঝে যেতে পারে এখন। হঠাৎ শিমুল শিউলিকে পেছন থেকে জড়িয়ে ধরল। শিউলি চমকে উঠে আকস্মিক জড়িয়ে ধরার কারণে। শিমুল শিউলির কাঁধে মুখ রেখে খুবই আদুরে স্বরে বলল, কি হইল বউ, ডরাইছো নাকি? শিউলি রাগি রাগি মুখ করে শিমুলের দিকে ফিরল। শিউলির এরকম রাগী মুখ দেখে শিমুল ভাই হেসে দিল। শিউলি বলল, তুমি দিন দিন পচা হয়ে যাচ্ছ শিমুল ভাই। এভাবে কেউ হঠাৎ এসে জড়িয়ে ধরে বুঝি? শিমুল এক ভঙ্গিতে বলল, কেউ না ধরুক, আমি তোমার বড় ধর্মই। হয়েছে, এবার ছাড়ো, ভাতগুলো বেশি নরম হয়ে যাবে। শিমুল শিউলির কথায় শিউলিকে ছেড়ে দিল। শিউলি ভাতের পানি নিগড়াতে ব্যস্ত হয়ে পড়ল। তাড়াহুড়া করতে গিয়ে হাতে গরম পানি পড়ে গেল। শিউলি মৃদু স্বরে চিৎকার দিয়ে উঠল। শিমুল দৌড়ে শিউলির কাছে গিয়ে বসে পড়ল। শিউলির হাতখানা নিজের দু হাতে আগলে ধরল। তাড়াহুড়া করে মুখ দিয়ে হাওয়া দিতে লাগলো। চিন্তা ভরা কণ্ঠে বলল, কইছিলাম সাবধানে করো, কিন্তু না, তুই আমার কথা শুনবি না। এখন দেখ কতটা ব্যথা পাইলি, হাতটা বোধহয় অনেকটা পুড়ে গেছে। শিউলি শিমুল ভাইয়ের চিন্তা ভরা মুখখানার দিকে তাকিয়ে রইল। শিউলি ফিসফিস করে বলল, শিমুল ভাই নামক স্বামী থাকলে গরম পানির কি বা সাহস যে হাত পুড়িয়ে দেবে? শিমুল শিউলির মুখশ্রীর দিকে তাকালো। শিমুলের চোখে জল টলমল করছে। একেই বুঝি ভালোবাসা কয়, একজনের ব্যথায় অন্যজন ব্যথা পায়। শিমুল সহসা বলে উঠল, আমার ফুলের কিছু হইলে আমি কেমনে বাঁচবো? শিমুল শিউলির কপালে চারিদিকে পড়ে থাকা চুলগুলো নরম হাতে সরিয়ে দিয়ে সেখানে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। শিউলি সেই আদরের স্পর্শে চোখ বন্ধ করে নিল। শিউলি ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বসলো। চারিদিকে চেয়ে বোঝার চেষ্টা করলো সে তার রুমেই আছে। কোথাও শিমুল ভাই নেই। এতক্ষণ শিউলি স্বপ্ন দেখছিল তার আর শিমুল ভাইয়ের একটা সুন্দর সংসার হয়েছে। এরকম এতটা স্পর্শ কাতর স্বপ্ন সে কখনোই দেখেনি। এই প্রথম এতটা গভীর স্বপ্ন দেখল। তবে আজকে এত সুন্দর স্বপ্ন দেখার পরও শিউলির ভীষণ কান্না পেতে লাগলো। চারিদিকে তাকিয়ে বুঝলো সকাল হয়ে গেছে। এতক্ষণ ঘুমালো কিন্তু কিভাবে? কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলো। মুহূর্তেই তার মনে পড়ল গতকাল রাতের সেই অপমান, সেই চিৎকার আর ইটের আঘাতের কথা। অন্ধকার স্বপ্ন ভেঙে আলোতে উঠে এলেও তার বর্তমান পরিস্থিতি স্বপ্নের চেয়েও অনেক বেশি অন্ধকার। শিমুল শিউলিদের বাড়ির ভেতরে ঢুকলো। পুরো বাড়ির পরিবেশ অন্যরকম এক নিস্তব্ধ, ভারী বিষাদের ছায়া। সে যেন কল্পনা করতে পারছিল গতকাল রাতের দৃশ্য। সে তাকিয়ে দেখলো জাবেদা বেগম পাকা দরজায় বসে আছেন।
মুখে কষ্ট, চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট। শিমুল এগিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল। শিউলি কই চাচি? তিনি শিমুলের দিকে তাকালেন। সম্ভবত তিনি বুঝতে পারছিলেন শিমুলের আগমনের উদ্দেশ্য। ধীর কণ্ঠে বললেন, ঘরে শুয়ে আছে। শিমুল আর কোনো বাক্য ব্যয় না করে শিউলিদের ঘরে ঢুকে পড়ল। সে শিউলির রুম চেনে। দরজার কাছে দাঁড়াতেই দেখল শিউলি জানালার দিকে মুখ করে বসা। মেয়েটার মুখ মলিন হয়ে আছে, যেন সমস্ত রক্ত শুষে নিয়েছে কেউ। যে শিউলির মুখটা সবসময় ফুলের মতো রঙিন হয়ে থাকতো, সেই শিউলির মুখে আজ বিষাদের ছায়া। কপালে আঘাতের দাগটাও স্পষ্ট। শিমুল ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। সে ভীষণ ধীর কণ্ঠে ডাকল, ফুল। ডাকটা শোনার সাথে সাথেই শিউলির আত্মা অবধি কেঁপে উঠল। তবে সেটা ভয়ের কাঁপন নয়, বরং প্রত্যাশিত জিনিস পেয়ে যাওয়ার মতো এক প্রত্যাশিত কাঁপন। শিউলি তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। শিউলি শিমুল ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। শিমুলের শুধু ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সে শিউলিকে জড়িয়ে ধরতে পারবে না, কারণ জড়িয়ে ধরার অধিকার বা বৈধতা নেই এই মুহূর্তে। সমাজের চোখে তারা কেউই নয়। শিমুল শিউলির সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। কাপা কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? ছায়া দেখ আমার পানে। তো শিমুল ভাই আইছে তো? শিউলি মাথা তুলে শিমুল ভাইয়ের দিকে তাকালো। তারপর হাহাকার ভরা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমি কলঙ্কিনী হয়ে গেছি শিমুল ভাই। সমাজের চোখে, এই গ্রামের চোখে, সবার চোখে আমি কলঙ্কিনী হয়ে গেছি। শিমুল শিউলির দু গাল নিজের হাতে স্পর্শ করে ধরে বলল, পুরো পৃথিবী যদি এই কথাটা বিশ্বাস করে, তবু আমি বিশ্বাস করব না। আমার ফুল পবিত্র, আমার শিউলি কলঙ্কিনী হতে পারে না। শিউলি আবারও কেঁদে দিল। এতটা কান্না হয়তো গতকালের ভয়ঙ্কর রাতেও কাঁদেনি মেয়েটি। শিমুলের বুকে ফেটে যাচ্ছে। এভাবে তার শিউলিকে দেখবে কখনো ভাবেনি। শিউলি ভাঙ্গা কণ্ঠে অভিযোগের স্বরে বলল, শিমুল ভাই তুমি কই ছিলা? তোমারে কেন আমার বিপদের দিনে পাশে পাইলাম না? তুমি জানো শিমুল ভাই, আমার দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল তোমাকে না দেখে। তুমি কেন আসলে না? শিমুল অসহায় ভাবে বলল, তোর লোকে দেখা করে বাড়িতে গিয়ে দেখি আমার হাঁপানি ভাসছে। আমার লোকে তখনই গঞ্জে যাই কবিরাজের কাছে। গঞ্জে যাই আউনের সময় উনবার পাই তোর কথা। আমি রাতে আইছিলাম শিউলি, কিন্তু বাড়ির তখন কেউ আসছিল না। আমি তো জানলার কাছে পুরো অর্ধেক রাত দাঁড়াইছিলাম, কিন্তু তোর দেখা পাই নাই। শিউলি আগে থেকেই জানতো শিমুল তার বিপরীতে না এসে পারবে না। শিমুল ভাই সহসা বলে উঠল, ওই তামিমরা আমি ছাড়ব না। ওই আমার পবিত্র ফুলের সমাজের কাছে অপবিত্র প্রমাণ করে দিতে চায়। শিমুল ভাইয়ের কণ্ঠে এবার শিউলি সর্বোচ্চ রাগ টের পেল, জেদ টের পেল। এতটা অন্যরকম শিমুল ভাইকে কখনো দেখেনি শিউলি। শিউলি শিমুল ভাইকে অনুরোধ করে বলল, না শিমুল ভাই, তুমি তামিমের কাছে যাইবা না। ওই তোমারে আবার মারবো। শিমুল জেদি কণ্ঠে বলল। আমার বাধা দিস না শিউলি। শিমুলকে নিজের কথা শেষ করতে দিল না শিউলি। শিমুল ভাইয়ের হাত সহসা নিজের মাথায় রেখে বলল, আমার মাথা ছুঁয়ে বলো, তুমি তামিম রে এই বিষয়ে কিচ্ছু বলবা না? শিমুল অসহায় নয়নে শিউলির দিকে তাকিয়ে রইল। শিউলি আবারও বলল, তোমার কিছু হইলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো তুমি? শিমুল এবার কিছুক্ষণ শিউলির দিকে তাকিয়ে থেকে বলল, তোর বাপ কই? জানি না, মনে হয় বাড়িতে নাই। শিমুল আর কিছু না বলেই উঠে গেল। শিউলি পেছন থেকে দেখে বলল, কি করবো শিমুল ভাই, আবারই খুঁজো কেন? শিমুল পা থামিয়ে পেছনে ফিরে তাকালো। ভীষণ আদরের স্বরে বলল, তোর আমার বউ বানানো লাইকে সব কিছু করতে রাজি আছে আমি শিউলি। আগেও বলছিলাম তোর ছাড়া এক জনম পার করা অসম্ভব। কথাটা বলেই শিমুল একটা বারও থামলো না, রুম থেকে বেরিয়ে গেল। শিউলি অবাক হয়ে শিমুল ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মনে মনে বিড়বিড় করল, এতটা বুঝদার আমার শিমুল ভাই কবে থেকে হলো? শিমুলকে বের হতে দেখে জাবেদা বেগম বললেন, শিমুল, শিউলি কি কইল? মাইয়াডারে আমার সমাজের লোকেরা ভাঙ্গা গুড়াইয়া দিছে। শিমুল জাবেদা বেগমের কথার উত্তর না দিয়ে বলল, সাসি, সাসা কই? শিউলির বাপ চেয়ারম্যানের বাড়ি গেছে। শিমুল আর দাঁড়ালো না, বাড়ি থেকে দ্রুত বেরিয়ে গেল। জাবেদা বেগম জানে না শিউলি আর শিমুল দুজন দুজনকে ভালোবাসে। জানলে কি শিমুলকে ঘরে ঢুকতে দিত? এই সমাজে প্রেম করা মহা অন্যায়। গ্রামীণ সমাজে প্রেমকে মানুষ ধর্ষণের চেয়েও ভয়ঙ্কর মনে করে।
জাবেদা বেগম শিউলির রুমে ঢুকে গেলেন। দেখলেন শিউলি বিছানায় মাথা নিচু করে বসা। জাবেদা বেগম ধীর পায়ে মেয়ের কাছে গেলেন। মাকে দেখেও শিউলি মাথা তুলল না। মা হয়ে হয়তো মেয়ের কষ্ট বুঝতে পারছিলেন তিনি। জাবেদা বেগম চুপ করে থেকে তারপর মুখ খুললেন। আয়, হাত পা ধুয়ে খাবার খাইয়া নে। শিউলির মাথায় তখন ঝড়ো হলো অন্য চিন্তা। গতকাল রাতে শেষ ফয়সালা কি হয়েছিল? সে তাড়াহুড়া করে জিজ্ঞেস করলো। আম্মা, গতকাল আমি অজ্ঞান হওয়ার পর কি হয়েছিল? জাবেদা বেগম শিউলির কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন। শিউলি অস্থির হয়ে বলল। ও আম্মা, বলো না কি হয়েছিল। জাবেদা বেগম মুখ তুলে অন্তত বিষণ্ণ স্বরে বললেন। তোর আর তামিমের বিয়ে ঠিক হয়েছে 30 তারিখেই। কথাটা কর্ণপাত হতেই শিউলির পুরো শরীর বেয়ে কি যেন দৌড়ে গেল। পুরো শরীর অচলের মতো হয়ে গেল। তামিমের সাথে বিয়ে, ওই লোকটার সাথে যে শিউলির নামে এত বড় অপবাদ দিল। অবশ্য তামিম তো এটাই চেয়েছিল, যাতে শিউলিকে বিয়ে করতে পারে। যখন দেখলো তার বাপকে পাঠিয়েও কাজ হচ্ছে না, তখন এই ভয়ঙ্কর খারাপ জিনিসটা করলো। জাবেদা বেগম আবারও বলে উঠল। একদিকে ভালাই হইছে, এখন সমাজের লোক এই নিয়ে কথা কম কইব। শিউলি মায়ের এমন কথায় চমকে তার মায়ের দিকে তাকালো। পূর্ণ দৃষ্টি দিয়ে বলল। ভালো হয়েছে? কিভাবে ভালো হয়েছে? ওই ছেলেটাকে কিভাবে বিয়ে করতে পারি যে ছেলেটা আমার এত বড় ক্ষতি করলো? জাবেদা বেগম শিউলির কথায় ধীর কণ্ঠে বলল। তুই ভালাই থাকবি তামিমের লগে। শিউলি নিজের মাকে চিনতে পারছে না। তার মা সবসময় নিষ্ঠা শিক্ষা দিয়েছে ছোট থেকে, কিন্তু আজ তিনি কেন এসব বলছেন? তখনই শিউলির মনে প্রশ্ন জাগলো। সে নিজের মনে প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলল। আচ্ছা মা, তুমিও তো গ্রামের সবার মতো ওই নোংরা মিথ্যে কথাটাই বিশ্বাস করো? হ্যাঁ। জাবেদা বেগম শিউলির কথায় থতমত খেয়ে গেলেন। তিনি আর বসলেন না, শুধু রুম থেকে বেরিয়ে গেল। শিউলি জাবেদা বেগমের যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। শিউলি মনে মনে বিড়বিড় করল। তার মানে সমাজের সকলের মতো আম্মাও বিশ্বাস করে আমি অপবিত্র, কলঙ্কিত, চরিত্রহীন। আমি কেন আমার কথা বিশ্বাস করছে না কেউ? কিন্তু শিমুল ভাই তো ঠিকই বিশ্বাস করলো। ইচ্ছে হলো ফ্যানের সাথে ঝুলে পড়তে, কিন্তু তা করা যাবে না। শিমুল ভাইয়ের জন্য হলেও তাকে বাঁচতে হবে। তাদের সুন্দর একটা সংসারের জন্য হলেও বাঁচতে হবে। শিমুল ভাইয়ের সাথে এক জনম পার করতে হলেও তাকে বাঁচতে হবে। বসন্তের দুপুরের সময় চারিদিকে বসন্তের কোকিলের ডাক ভেসে আসছে। ইদ্রিস খন্দকার বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে আছেন। এখনো তিনি শিউলির সাথে কোনো কথা বলেনি। ইদ্রিস খন্দকার কপালে হাত দিয়ে বসা। তার মনে তখন কেবলই অপরাধবোধ আর অসহায়তা। জাবেদা বেগম স্বামীকে এমন চিন্তাযুক্ত দেখে বললেন। কি চিন্তা করছেন? এখন তো সমস্যা সমাধান হয়েই গেছে। ইদ্রিস খন্দকার কথা বললেন না। ওনার বারবার চোখের সামনে ভেসে উঠছিল ওই রাতটার কথা। মনে পড়ছিল শিউলির সেই অসহায় মুখটার কথা। তিনি তার মেয়ের অপমানের বিচার করতে পারেনি, এই লজ্জা তাকে কুরে কুরে খাচ্ছিল। তখনই দেখা গেল শিমুল। সে এসে ইদ্রিস খন্দকারের সামনে এসে দাঁড়ালো। জাবেদা বেগম বললেন। কি রে শিমুল, সকালে একবার আইলি, এখন আবার কেন? শিমুল ধীর কণ্ঠে বলল। আমার চাচার লগে কথা আছে। ইদ্রিস খন্দকার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। আমার লগে কথা? কি কথা বলে ফেল দেখি। শিমুল চোখ বন্ধ করে নিজের মাঝে সাহস সঞ্চার করলো। এই পরিস্থিতি, এই পরিবেশ সবকিছুই তার বিরুদ্ধে। তবুও সে দৃঢ় হলো। তারপর বলল। চাচা, আমি বিয়ে করতে চাই। বিয়ে করবি কর, এটা আমার সাথে এসে বলতেছিস কেন? তোর আমার আগে বল। শিমুল মাথা নিচু করে স্থির দৃষ্টিতে ইদ্রিস খন্দকারের দিকে তাকিয়ে বলল। চাচা, আমি শিউলিরে ভালোবাসি, আমি শিউলিরে বিয়ে করতে চাই। কথাটা ইদ্রিস খন্দকারের কর্ণপাত হতেই ওনার মুখের রং পাল্টে গেলেন। তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। তিনি রাগে হুঙ্কার করলেন। তোর মাথা ঠিক আছে রে শিমুল? তোর কত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে এরূপ কথা কোস? শিমুল মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলল। ভালোবাসলে সাহসের প্রয়োজন পড়ে না চাচা। ইদ্রিস খন্দকারের চিৎকারে শিউলি বাহিরে বেরিয়ে আসলো। সে ভাবতে পারেনি শিমুল তার আব্বার কাছে বিয়ে করার কথা বলবে। শিউলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল বিস্ময় আর আশঙ্কায়। জাবেদা বেগম বললেন।
এসব কি কইতাছস তুই শিমুল? আমাদের মাইয়ারে তোর মতো পোলার লগে কেমনে বিয়া দিমু? শিমুল উত্তর দিল, কেন চাচি, আমার কি সমস্যা? আমি কি নেশাখোর? আমি তোমাদের মায়ের ভালো রাখবো। হঠাৎ ইদ্রিস খন্দকার শিমুলের গালে কষিয়ে চর বসিয়ে দিলেন। শিউলি দূরে থেকেও কেঁপে উঠল শিমুল ভাইয়ের সেই আঘাতে। আবারও আরেকটা চর দিতে চাইলেন ইদ্রিস খন্দকার, কিন্তু শিউলি গিয়ে সামনে দাঁড়িয়ে গেল, বলল, দয়া করে শিমুল ভাইকে আর মেরো না আব্বা। এই কথার পরিবর্তে সেই চর এসে পড়ল শিউলির নরম গালে। চরটা এতটাই তীব্র ছিল যে শিউলি গিয়ে মাটিতে ছিটকে পড়ল। শিমুল দৌড়ে গিয়ে শিউলিকে উঠালো। ইদ্রিস খন্দকার রাগে চিৎকার করে বললেন, কত বড় সাহস! আমার মায়ের বিয়ে করবার চাই? তোর কি যোগ্যতা আছে? শিমুল কিছু বলার আগেই শিউলি বলল, আব্বা, শিমুল ভাইয়ের যোগ্যতা অবশ্যই আছে। সে ভালোবাসে আমাকে, সেটা তার যোগ্যতা। এর চেয়ে বড় যোগ্যতা আর কি থাকতে পারে? ইদ্রিস খন্দকার মেয়ের কথায় আরো রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, শিমুল, তুই এখান থেকে যা। তা না হইলে আজ হয় আমার মাইয়ে মরবো, না হইলে তুই মরবি। শিউলি হঠাৎ জোর হাত করে মাথা নিচু করে আকুতি জানিয়ে বলল, আমি শিউলিরে ভালোবাসি চাচা। শিউলিরে স্যার আমি বাসুম না। দয়া করে শিউলিরে আমার করে দিয়ে দেন। আপনার কথা দিতেছে, শিউলিরে ভালো রাখবো, আমি ভীষণ ভালো রাখবো। দরকার পড়লে নিচে রক্ত বেচ্ছে শিউলির মুখে খাওয়ান তুলে দিব, তবু শিউলিটা কষ্ট পাইতে দিব না। শুধু আপনি শিউলিরে আমার লগে বিয়া দেন চাচা। শিউলির কান্না ভরা কণ্ঠে শিমুলের দিকে তাকিয়ে রইল, কিন্তু এতটা মিনতি করার পরও ইদ্রিস খন্দকারের মন গলল না। তিনি তার কথায় অটল রইলেন। শিমুল বুঝতে পারল ইদ্রিস খন্দকারকে বুঝিয়ে লাভ হবে না। তিনি সমাজের ভয়ে এবং নিজের মর্যাদার কারণে এক কঠিন জেদ ধরে বসে আছেন। শিমুল বলল, ঠিক আছে, আমি চলে যেতেছি চাচা, কিন্তু আমি শিউলিরে ভালোবাসি। অন্য কোনো জায়গায় শিউলিরে বিয়া হইতে পারো না। আমি বিয়া করব শিউলিরে। শিমুল শিউলির কান্নারত মুখের দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না শিউলি, তোর বিয়ে অন্য জায়গায় হইব না। তুই তো শিমুল ভাইয়ের বউ হবি। বলেই শিমুল গটগট পায়ে দ্রুত চলে গেল। শিমুল চলে গেলে শিউলি এবার বাবার দিকে মুখ করে দাঁড়ালো। এই প্রথম সে বাবার কাছে অনুনয় করছে। আব্বা, আপনার কাছে কখনো কিছু চাইনি। দয়া করে এবারের মতো শিমুল ভাইকে চাইছি আব্বা। আমি ওই তামিমরে বিয়ে করতে পারুম না। ইদ্রিস খন্দকার জোরে চিৎকার করে উঠলেন। রাগে শিউলির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। পেছন থেকে জাবেদা বেগম এলেন। কি করছেন আপনি? তিনি জাবেদা বেগমের কথা না শুনে শিউলিকে শিউলির রুমে ধাক্কা দিয়ে ফেলে বাহির থেকে দরজায় তালা দিয়ে দিলেন। শিউলি দরজা ধাক্কিয়ে বলল, আব্বা, দরজা খুলেন, আমাকে এইভাবে আটকে রাখতে পারেন না। ইদ্রিস খন্দকার বললেন, আমি কি পারি আর কি পারি না তা পরে দেখাবো। ইদ্রিস খন্দকার জাবেদা বেগমের দিকে ফিরে বললেন, খবরদার এই দরজা খুলবো না। যদি খোলো তাহলে তোমার আর এই বাড়িতে থাউন হইবে না। বলেই ইদ্রিস খন্দকার বের হয়ে গেলেন। শিউলি কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে কাঁদছে মেজা। আমাদের বেলা কেন এতটা নিষ্ঠুর হচ্ছে আল্লাহ? শিমুল নামক পুরুষটাকে আমার করে দিতে ক্ষতি কি? আমার দোয়া কি আল্লাহ তুমি কবুল করবে না? শিমুল নিজেদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন। শিমুল বলল, আম্মা, আমি শিউলিরে বিয়া করুম, আর কাউরি বিয়া করুম না। আসিয়া বেগম ছেলের গালে ঠাস করে চট দিয়ে দিলেন। রাগী কণ্ঠে বললেন, তুই আসলেই একটা গাধা। তোর কি মনে হয় তোর লগে মেম্বার তার মাইয়ারে বিয়া দিব? তোর কথা লইয়া তবুও গেছিলাম বিয়ার প্রস্তাব লইয়া, কিন্তু কি হইল? বরং হাজারখানা অপমান কইরা বাড়ি থাইকা বাহির কইরা দিল। তবুও কইতাছস ওই মাইয়ারেই বিয়া করবি? হ্যাঁ আম্মা, মরার আগ পর্যন্ত কমো, আমি শিউলিরে বিয়া করুম। এবার শিমুল তার কণ্ঠ নরম করে তার মায়ের হাত ধরে বলল, ও আম্মা, আম্মা তুমি তো আমার বিরাট ভালোবাসো। আমি শিউলিরে বিরাট ভালোবাসি আম্মা। তুমি যেমনি হোক মেম্বার চাচারা কয়ে শিউলির লগে আমার বিয়া দাও। বিশ্বাস করো, শিউলি চেয়ারম্যানের পোলার লগে ভালো থাকবো না। আসিয়া বেগম ছেলের দিকে অসহায় নয়নে তাকালেন। তার ছেলের আবদার যে তিনি রক্ষা করতে পারবেন না, তবুও গিয়েছিলেন বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু মেম্বার রাজি হননি। আসিয়া বেগম বোঝানোর কণ্ঠে বললেন, বাপজান, আর মাত্র 2 দিন পরই শিউলির বিয়া। তুই শিউলিরে ভুইলা যা, শিউলি তোর কপালে নাই। শিমুল চিৎকার করে উঠল, কেন কইছে শিউলি আমার কপালে নাই?
যে আমি প্রেম কি বুঝতাম না, ভালোবাসা কি বুঝতাম না, সে আমি আজ শিউলির ভালোবাসা সব শিখলাম। তারও যদি না পাই আমি মরে যাবো আম্মা, তোমার বলে শেষ হয়ে যাবো। আবার যেমনি হোক শিউলির আমার লাগবো। বিকাল হয়ে এসেছে কিন্তু শিউলি এখনো ফ্লোরে বসে আছে, এখনো একবারও দরজা খুলেনি। আজ 27শে চৈত্র, আর মাত্র 2 দিন হাতে সময়। 3 দিনের দিন তামিমের সাথে বিয়ে। শিউলির মাথা কাজ করছে না, সে কি করবে। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো, দেখলো তার মা দাঁড়িয়ে। শিউলি তার মায়ের কাছে গিয়ে বলল, তুমি দরজা খুললা কেন আব্বা? আম্মা, আব্বা তোমারে মারবো তো। তোর আব্বাই কইছে খোলার লাইগা, তামিম আইছে তোর লগে দেখা করণের লাইগা। শিউলি জেদি কণ্ঠে বলল, ওই বদমাইশটাকে বলো বাড়ি থেকে বাইরে যেতে, নাইলে ওরে আজ খুন করে ফেলাম আমি। পেছন থেকে তামিম হাসতে হাসতে বলে উঠল, 2 দিন পর এই কুত্তার বাচ্চার বউ হয়েই তো কুত্তার বাড়িতে যেতে হবে। শিউলির চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। তামিম জাবেদা বেগমকে বলল, চাচি আপনি যান, আমার শিউলির লগে কথা আছে। জাবেদা বেগম সরে গেলেন, তবে পুরোপুরি সরলেন না, একটু দূরে গিয়ে দাঁড়ালেন। শিউলি তামিমকে বলে উঠল, আজ কেন এলেন এখানে? একবার বদনাম করে শখ মিটেনি? তামিম সহজভাবে উত্তর দিল, কি আর করি বলো সুইটহার্ট, খুব করে বোঝালাম তোমাকে, কিন্তু তুমি নাছোড় বান্দা, আমাকে বিয়ে করতে রাজি হলে না। তাই শেষ পর্যন্ত এই পন্থার আশ্রয়ই নিতে হলো। আজ আমি ভালো মানুষ হয়ে তোমার সাথে দেখা করতে আসলাম। শিউলি বলে উঠল, আপনি ভীষণ বড় অন্যায় করেছেন, এই শাস্তি পেতে হবে আপনাকে। আমার বদনাম করার সাথে সাথে আমার আব্বারও আপনি নাম খারাপ করেছেন। এর শাস্তি ভয়াবহ হবে, দেখে নিয়েন আপনি। শিউলির কথায় তামিম অট্টহাসি হেসে বলল, আরে বাপের উপরে এত মায়া তোমার, তোমার বাপও এত সাধু মানুষ না। শিউলি বলল, মানে তোমার আব্বাও তোমার বদনাম করার পিছনে ছিল। সিগারেট ধরাতে ধরাতে বলল তামিম। শিউলির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এসব কি বলছে তামিম? এসব কি সত্যি? শিউলি চিৎকার করে বলল, খবরদার, আরেকটা মিথ্যে বলবেন আপনি। আমার আব্বা জীবনেও এরকম কিছু করতে পারে না। তামিম হেসে বলল, ওই রাতে তোমার আব্বা তোমার মামার অসুখের কথা বলে নিয়ে গেছিল তোমার আম্মারে, কিন্তু সত্যি কথা এটাই যে ওই দিন তো তোমার মামা অসুস্থই ছিল না। তামিমের কথা শুনে শিউলি যেন নিঃশ্বাস নেওয়াও ভুলে গেছে। তামিম আরো বলল, তোমার আব্বা এমনটা করার কারণ ওনাকে আমি বলেছিলাম এটা করার জন্য। জানো তো, এরকম করাতে বেশি কষ্ট করতে হয়নি, শুধু বলেছিলাম সামনের বছর আমার বাবার পরে ওনাকে চেয়ারম্যান বানাবো। তামিম কথা শেষ করে সিগারেট টানতে টানতে বের হয়ে গেল। শিউলি এখনো এভাবেই দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না তার বাবা এটা করতে পারে। তার জন্মদাতা পিতা এতটা নিকৃষ্ট কাজ করতে পারে ক্ষমতার লোভে। বাহিরে দাঁড়িয়ে জাবেদা বেগম সব শুনেছেন, এটা সত্যি। ওই দিন গিয়ে সত্যি দেখেছিলেন তার ভাই অসুস্থ না, তখনও বুঝতে পারেনি তার স্বামীর আসল রূপ। জাবেদা বেগম কাপা পায়ে মেয়ের রুমে ঢুকলেন। শিউলি নড়ছে না, যেন পাথর হয়ে গেছে মেয়েটা। জাবেদা বেগমের চোখে পানি। শিউলি মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে এই নির্মম সত্য। সে চিৎকার করে কাঁদছে, আর সেই কান্নার তোড়ে ঘর দালান সব কেঁপে উঠছে যেন। ও আম্মা, তুমি শুনলে? আমার জন্মের ঋণ আমি এভাবেই শোধ করলাম। আমার বাবা, যিনি আমার মাথার উপর ছায়া হওয়ার কথা ছিল, তিনি আমাকে সমাজের সামনে, পৃথিবীর সামনে নগ্ন করে দিলেন। সামান্য একটা পদ, সেই পদের জন্য আমার বাবা তার নিজের মেয়ের জীবনটা, তার পবিত্রতা সবকিছু তামিমের হাতে তুলে দিতে চেয়েছিল। সে জাবেদা বেগমের আঁচল খামচে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও আম্মা, তুমি বলো, উনি কি আমার আসল পিতা না? আসল বাবাকে এতটা নিষ্ঠুর হতে পারে? এত সহজে নিজের মেয়ের গলায় অপমানে দড়ি পড়াতে পারে? আমার দুনিয়াটা, আমার সব স্বপ্ন, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে আম্মা। আমার বুকটা এমনভাবে ফেটে যাচ্ছে, আমার মনে হচ্ছে এই মুহূর্তেই আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যাক। জাবেদা বেগমও 2 হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠলেন। তার স্বামী যে ক্ষমতার লোভে এতটা নিচে নামতে পারে, এতটা ঘৃণ্য হতে পারে, এই সত্যটা ওনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেয়ের বুক ফাটা আর্তনাদ শুনে তিনি কিছু বলতে পারলেন না।
পুরো গ্রামে শিউলির অপবাদ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। মানুষের মুখে মুখে এখন শুধু একটাই আলোচনা, সি করছে সবাই। বিয়ের খবর শুনে কানা ঘষা কিছুটা কমলেও মানুষের বাঁকা চোখের চাহনি আর বিষাক্ত কথাগুলো থামেনি। ইদ্রিস খন্দকার বাজারে গিয়েছিলেন, কিন্তু সেখানে মানুষের কটু কথা আর তাচ্ছিল্যের সইতে না পেরে মুখ নিচু করে বাড়ি ফিরে এসেছেন। নিজের রুমে ঢুকতেই এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি। যে স্ত্রী জীবনে কখনো স্বামীর অবাধ্য হননি, যে স্ত্রী আপনি ছাড়া সম্বোধন করেনি, সেই জাবেদা বেগম আজ ইদ্রিস খন্দকারের পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরলেন। তার গলার রক ফুলে উঠেছে, চিৎকার করে বললেন, কুত্তা, তুই বাপ হইয়া মাইয়াডারে এমন শিয়ালের মুখে কেমনে দিতে চাইলি? ক, কেমনে পারলি তুই? ইদ্রিস খন্দকার যেন আকাশ থেকে পড়লেন। মুহূর্তের জন্য তার জবান বন্ধ হয়ে গেল। তার শান্তশিষ্ট স্ত্রী আজ যেন এক ক্ষুধার্ত বাঘিনী। জাবেদা বেগমের চোখের মণি দুটো টকটকে লাল, যেন সেখান থেকে আগুনের ফুলকি ঝরছে। ইদ্রিস খন্দকার সামলে নিয়ে সজোরে এক ধাক্কা দিয়ে স্ত্রীকে দূরে সরিয়ে দিলেন। নিজের স্বভাব সুলভ হুঙ্কার ছেড়ে বললেন, কত বড় সাহস তোর! তুই আমার কোলা চেপে ধরস? জ্ঞান হারাইছিস নাকি? কিন্তু জাবেদা বেগম আজ আর সেই ভীতু নারী নন। তিনি স্বামীর হুঙ্কারে দমে গেলেন না, বরং দ্বিগুণ তেজে ফেটে পড়লেন। হ, জ্ঞান হারাইছি। তোর মতো পিশাসের ঘর করতে করতে আমার বিচার বুদ্ধি সব গেছে। চেয়ারম্যানি পদের লোভে তুই নিজের কলিজার টুকরারে বেচা দিলি, নিজের সম্মান ধুলায় মিশাইয়া নাটক সাজাইলি। তুই বাবা নামের কলঙ্ক। তুই পুরো বাবা জাতিরে দুনিয়ার সামনে ছোট করলি। ইদ্রিস খন্দকার এবার বুঝতে পারলেন গোপন কথা আর গোপন নেই। তার সাজানো ছক আজ নিজের ঘরের মানুষের কাছেই ফাঁস হয়ে গেছে। হঠাৎ জাবেদা বেগম বিছানার নিচ থেকে একটা দা বের করে হাতে তুলে নিয়ে চিৎকার করলেন, তুই ওই দিন কেন আমারে আমার বাপের বাড়ি নিয়ে গেছিলি মিথ্যা কথা বলে? সেটা এখন আমার কাছে পরিষ্কার। তোরে আমি খুন করে দিব। তোর মতো স্বামী আমার লাগবো না। তোরে শেষ করে সমাজ পরিষ্কার করমু। এর জন্য বড় জোর জাহান নামের আগুনে জন্ম, এর সে তো বেশি কিছু না। ইদ্রিস খন্দকার কোনো মতে নিজেকে সামলে নিয়ে স্ত্রীর হাত থেকে দাটা ছিনিয়ে নিলেন, কিন্তু তার চেহারায় আর সেই রাগী মেম্বারের ভাব নেই। তিনি যেন মুহূর্তেই কয়েক বছরের বুড়ো হয়ে গেছেন। হঠাৎ তার কণ্ঠ ভেঙে এলো, ফুপিয়ে উঠে বললেন, বিশ্বাস করে যাবে তা আমি বুঝতে পারিনি আমার মেয়ের জীবনে এতটা অন্ধকার নামিয়ে আসবো। আমার সামান্য লোভ যে আমার মেয়ের জীবনটা এইভাবে তছনছ করে দিব আমি ভাবি নাই। তুমি বলো, কোনো বাপ কি চায় নিজের মেয়ের সর্বনাশ? তোমার কি মনে হয় যাবে তা আমার মান সম্মান যায় নাই? আমি বাজারে মুখ দেখাতে পারি না, মানুষ আমার মুখে থুতু দেয়। জাবেদা বেগম নিস্তব্ধ হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। যে মানুষটা একটু আগেও সিংহের মতো গর্জন করছিল, সে এখন একটা খাঁচায় বন্দি অপরাধীর মতো কাঁপছে। ইদ্রিস খন্দকারের চোখে পানি টলমল করছে। তিনি আরো ভাঙা গলায় বললেন, আমি জানতাম না তামিম আমার মেয়ের সাথে এই কাজ করব। ওই দিন সন্ধ্যায় ও আমার লোভ দেখাইল। যদি ওর কথা শুনি তবে সামনের বছর চেয়ারম্যানের গদিতে আমারে বসায় দিব। সেই লোভের মোহে পইরা আমার বুদ্ধির লোভ পাইছিল জাবেদা। আমি ভাবছিলাম অন্য কিছু গ্রামে অপরাধ করব, কিন্তু সে যে আমার কলেজের টুকরারে এইভাবে অপবিত্র অপবাদ দিয়ে কলঙ্কিনী বানাইয়া ছাড়বো সেটা আমি স্বপ্নেও ভাবি নাই। ইদ্রিস খন্দকার বলতে বলতে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। জীবনের সব দ্বন্দ্ব যেন এই এক কান্নায় ধুয়ে যাচ্ছে। তিনি বিছানায় ধপ করে বসে পড়লেন। জাবেদা বেগম এতক্ষণ রাগে কাঁপছিলেন, কিন্তু স্বামীর এই অসহায় আত্মসমর্পণ দেখে তিনি কেমন স্থির হয়ে গেলেন। আমাদের সমাজের শিকড় এতটাই গভীর যে স্বামী যতই অন্যায় করুক, তার চোখের জল দেখলে স্ত্রীর মন শেষ পর্যন্ত গলে যায়। নারীর হৃদয়ের চেয়ে নরম বোধহয় এই পৃথিবীতে আর কিছুই নেই। জাবেদা বেগম ধীরে ধীরে স্বামীর পাশে গিয়ে বসলেন। তার মাথায় হাত রেখে ভাঙ্গা গলায় বললেন, তাহলে আপনি তামিমের সাথে বিয়েটা ভেঙে দিন।
ওই বিষধর সাপের হাতে কেমনে আমার মাইয়াডারে তুই না দিমু? যে ছেলে নিজের হবু শ্বশুরের সাথে এমন চাল চালতে পারে, সে শিউলিরে কোনো দিন শান্তি দিব না। চাই না ওরকম খারাপ ছেলের সাথে আমার কলিজার টুকরার বিয়া দিতে। ইদ্রিস খন্দকার কিছুক্ষণ স্থির হয়ে মাটির দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের জল তখনও শুকায়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ফিসফিস করে বললেন, সম্ভব না জাবেদা, বিয়েটা ভেঙে দেওয়া এখন আর সম্ভব না। যদি এই বিয়ে না হয়, এখন যে একটু সম্মান আছে তখন তাও থাকবে না। আর চেয়ারম্যানের যা হাত, ওরা চাইলে আমাদের এই ভিটামাটির থেকেও উচ্ছেদ করে দেবে। আমাদের মাইয়াটারে তখন কেউ রক্ষা করতে পারবে না। জাবেদা বেগম ধীর পায়ে উঠে দাঁড়ালেন। স্বামীর অপরাধ বোধ তাকে কিছুটা নরম করলেও মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার দুশ্চিন্তা কমল না। বরং তিনি স্পষ্ট দেখতে পেলেন একদিকে সামাজিক অসম্মান আর অন্যদিকে তামিমের মতো পিশাচের সাথে সারা জীবনের কারাবাস। শিউলির সামনে যেন শুধু অন্ধকার আর অন্ধকার। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গোধূলির আলো মুছে গিয়ে চারিদিকে ধূসর আধার নেমে আসছে। শিউলি জানালার শিকল ধরে উদাস নয়নে তাকিয়ে আছে আকাশের দিকে। এক ঝাঁক পাখি কি সুন্দর ডানা মেলে নিজেদের কুলায়ে ফিরে যাচ্ছে। দিনভর খাবারের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে দিন শেষে তারা ফিরে যাচ্ছে আপন ঠিকানায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করে আছে তাদের প্রিয় জোড়া। পাখিদের সেই অবাধ স্বাধীনতা আর নীড়ে ফেরার দৃশ্য দেখে শিউলির ঠোঁটে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, উপরওয়ালার কি অপরূপ সৃষ্টি! একটা তুচ্ছ পাখিরও নিজ সঙ্গী আছে। কত সুখে আছে ওরা যখন যেখানে ইচ্ছে ডানা মেলে উড়ে যাচ্ছে। যাকে ভালোবাসে তাকে অনায়াসে জীবন সঙ্গী হিসেবে পেয়ে যায়। নেই কোনো সমাজের বেড়াজাল, নেই কোনো কলঙ্কের ভয়, আর নেই কোনো পারিবারিক মান সম্মানের মিথ্যে দোহাই। অথচ মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়েও কতই না অসহায়, কত হাহাকার আমাদের জীবনে। কেউ সারা জীবন চেয়েও তার প্রিয়জনকে পায় না, আবার কেউ বা ঘৃণা করা সত্ত্বেও কাউকে গলায় ঝুলিয়ে নিতে বাধ্য হয়। শিউলি এসব ভেবে বিচিত্র এক হাসি হাসতে লাগলো, যে হাসিতে সুখ নেই, আছে কেবল বুক ফাটা দীর্ঘশ্বাস। শিউলির ছোট্ট বোন ফুলঝুরি তার সেই হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বোনের কাছে গিয়ে বসলো, জিজ্ঞেস করলো, আপা একলা একলা কি কইতাছো? শিউলি ছোট বোনটার নিষ্পাপ মুখের দিকে তাকালো, যে এখনো পৃথিবীর জটিলতা বোঝে না। শিউলি প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, কিছু না। আচ্ছা, বাইরে কিসের শব্দ হচ্ছে এত? ফুলঝুরি বেশ উৎফুল্ল হয়ে বলল, তোমার বিয়ার লাইকা বাড়ি সাজানি লাগবো, তাই জিনিসপত্র আনতাছে। জানো আব্বা, অনেক বড় বড় দুইটা ছাগল আনছে আব্বা। শিউলি আবারও সেই করুণ হাসি হাসলো, তারপর বিড়বিড় করে বলল, বাবা, আমার কোরবানি দেওয়ার লাইগা দেখি কত আয়োজন। শিউলি আবারও জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বসলো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, সে জানে শিমুল তাকে ছাড়া বাঁচবে না, কিন্তু এই যে চারিদিকে বিয়ের ধুমধাম, এই যে আলোর রোশনাই, এসব কি শিমুল ভাইয়ের বুকে তীরের মতো বিচ্ছে না? পরের দিন সকাল হতেই শিউলির গায়ে হলুদ। তার ঠিক পরের দিনই সেই অভিশপ্ত বিয়ে। গ্রামবাসীর কানা ঘষা থামাতে ইদ্রিস খন্দকার যেন মরিয়া হয়ে উঠেছেন। তিনি ভাবছেন পেট পুড়ে খাবার খাইয়ে আর জাঁকজমক করে বিয়ে দিলে হয়তো মানুষের মুখ বন্ধ করা হবে, কিন্তু তিনি জানে না কাপড়ের দাগ সাবান দিয়ে মুছা যায়, কিন্তু কলঙ্কের দাগ কি এত সহজে মুছে? মাটির অন্ধকার বারান্দায় একাকী হাঁটুতে মুখ গুজে বসে আছে শিমুল। রাত বাড়ার সাথে সাথে মশার উপদ্রব বেড়েছে, কিন্তু শিমুলের কোনো ভ্রুক্ষেপ নেই। আসিয়া বেগম ছেলের এই পাথর হয়ে যাওয়া অবস্থা দেখে আর সইতে পারলেন না। তিনি শিমুলের কাঁধে হাত রেখে মমতা ভরা কণ্ঠে বললেন, বাপজান, আর কতক্ষণ এইখানে এই রকমে বইসা থাকবি? কত দেহি রাত হইয়া গেছে অনেক। সেই বিকাল থেইকা তুই এইভাবে বইসা আসোস। এখন ওঠ, ঘরে আয়। শিমুল মাথা তুলল না, শুধু ভাঙ্গা গলায় বলল, আম্মা তুমি ঘরে যাও, আমার ভালো লাগতেছে না। আসিয়া বেগম আবারও পিড়াপিড়ি করলেন, ওঠ না রে বাপ, সকাল থেইকা দানা পানি কিচ্ছু মুখে দেশ নাই। দেখ
তোর মুখটা কেমন ছোট হইয়া শুকাইয়া গেছে। আয়, দুইটা খাইয়া ঘুমাইয়া যাইবি। ঘুম শব্দটা শুনতেই শিমুলের ভেতরের বাঁধ ভেঙে গেল। সে হঠাৎ ছোট বাচ্চাদের মতো তার মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। শিমুলের দীর্ঘদেহী শরীরটা কান্নায় কেঁপে কেঁপে উঠছে। সে আর্তনাদ করে বলল, আম্মা আমি কেমনে ঘুমাই? কালকের দিন পার হলে শিউলির বিয়া। আমি জানতো তখন অবস্থায় শিউলোর অন্য কেউ নিয়ে চাইব। আমি কেমনি এটা মাইনে নেবো আম্মা? আমি কি পাথর যেটা সহ্য করবো? আম্মা তুমি কি একবারও বুঝতেছো না যে কেন এত রক্ষম হইলাম? কেন আমি আমার শিউলোরে হারাই ফেলতেছি? আমার বিরাট কষ্ট হয় আম্মা। কলিজারা বইরা ছাই হয়ে যেতেছে। আমি শিউলোরে ভালোবাসি আম্মা, অনেক ভালোবাসি। এত বড় ছেলের এমন বুক ফাটা কান্না দেখে আসিয়া বেগম আক্ষরিক অর্থে পাথর হয়ে গেলেন। তার কোল জুড়ে বড় হওয়া ছেলেটা আজ একটা মেয়ের জন্য এভাবে মাটিতে লুটিয়ে কাঁদছে। এটা সহ্য করা কোনো মায়ের পক্ষে সম্ভব নয়। তিনি বুঝতে পারছেন শিমুল কেবল শিউলিকে ভালোবাসে না, শিউলি তার অস্তিত্বের অংশ হয়ে গেছে। কি বলে সান্ত্বনা দিবেন তিনি? কোনো শব্দই তো এই শোকের কাছে যথেষ্ট নয়। তবুও মন শক্ত করে আসিয়া বেগম শিমুলকে টেনে তুললেন। চোখ মুছে জোর গলায় ধমক দিয়ে বললেন, একদম না, অনেক হইছে এই কান্দন। হ বুঝছি সব। এখন লক্ষ্মী পোলার মতো ঘরে চল। হাত মুখ ধুইয়া দুইটা ভাত মুখে দে। পোলার এই হাল দেখলে মা হইয়া আমি কেমনে সহ্য করি? শিমুল একই স্বরে নিষ্প্রাণ গলায় বলল, আম্মা আমি খাইতে পারুম না, গলা দিয়ে নামবো না। আসিয়া বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে ধরা গলায় বললেন, তুই না খাইলে আমিও কিছু খাই না রে বাপ। তোর পেটে দানা পানি না গেলে আমার পেটেও সইব না। মায়ের এই আকুলতা অগ্রাহ্য করার ক্ষমতা শিমুলের নেই। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। ঘরের মেঝেতে পাতা পুরনো মাদুরের উপর নিসার হয়ে পা ভাঁজ করে বসলো। আসিয়া বেগম ভাতের থালা নিয়ে পাশে বসলেন। পরম মমতায় ভাত মেখে এক লোকমা শিমুলের মুখে তুলে দিলেন। শিমুল কোনো প্রতিবাদ করলো না। সে শুধু কোলের পুতুলের মতো মুখটা নেড়ে চিবিয়ে যাচ্ছে। কিন্তু কি, প্রতিটা ভাতের গ্রাস যেন তার কাছে এক একটি পাথরের টুকরো। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে ভাতের গ্রাসগুলো ভিজে যাচ্ছে। এই অন্ন তার কাছে আজ বিষের চেয়েও ভয়ানক। প্রতিটি গ্রাস গিলতে গিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। শিমুল কোনো মতে কয়েক লোকমা ভাত গিলে নিয়ে এক ঢোক পানি খেলো। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের অন্ধকার ঘরে চলে গেল। আসিয়া বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আর আটকালেন না। তিনি জানেন এই ক্ষত মলম দিয়ে সারানোর মতো নয়। শিমুল নিজের বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরের মেম্বার বাড়ির সেই আলোকসজ্জা। শিউলিদের বাড়ির ওই ফটফটানি আলো শিমুলের অন্ধকার বুকটাকে বিদ্রুপ করছে। রাত তখন গভীর নিশি। নিস্তব্ধতায় মোড়া পুরো গ্রাম যেন কোনো এক মায়াবী ঘুমের রাজ্যে তলিয়ে আছে। মাঝে মাঝে গাছে বসে থাকা রাত জাগা পাখিরা অদ্ভুত গলায় ডেকে উঠছে। ঠিক এই নির্জন প্রহরে সব বাধা আর ভয় উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে এলো এক মানবী কন্যা। ভালোবাসার টান কি এতটাই তীব্র হয়? প্রেম কি সত্যি কোনো অদেখা চুম্বকের মতো হৃদয়কে আকর্ষণ করে, যার কারণে জীর্ণ মাখা ভেঙ্গে শিউলি এই গভীর রাতে বেরিয়ে আসার সাহস পেল? শিউলির হাতে একটা টিমটিমে হারিকেন। ওড়না দিয়ে মাথা ঢেকে সে সাবধানে হেঁটে যাচ্ছে পুকুর ঘাটের দিকে। ঘাটের পৌঁছাতেই দেখলো স্বচ্ছ পানির দিকে পিঠ দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শিমুল। শিমুল জানতো না এই মুহূর্তে শিউলি এখানে আসতে পারে কিনা। তবুও অদৃশ্য এক সুতোর টানে সে দাঁড়িয়েছিল। মনের কোনো এক কোণে গভীর বিশ্বাস ছিল তার ফুল আসবেই। শিউলি পেছন থেকে অতি গভীর আবেশে ডাকল, শিমুল ভাই। সেই চেনা কণ্ঠস্বর শিমুলের কানে পৌঁছাতেই তার বিষাদগ্রস্ত মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে দ্রুত পায়ে শিউলির কাছে এগিয়ে এলো। শিউলির হাতের হারিকেনের মৃদু আলোয় অন্ধকার
চিরে দুটি মানবীর মুখ স্পষ্ট হয়ে উঠল। এই টিমটিমে আলোয় তারা একে অপরের চোখের ভাষায় জমে থাকা হাজারো না বলা কথা আর গভীর ভালোবাসায় পড়তে পারছে। শিমুল অপলক চেয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল, জানতাম আমার বিশ্বাস আসলে আমার ফুল আইব। আমার সারা তুই থাকতে পারবে না শিউলি। শিউলি হারিকেনটা মাটিতে রেখে শিমুলের একদম কাছে এসে দাঁড়ালো। তার চোখে তখন জল আর ঠোঁটে এক বুক দীর্ঘশ্বাস। শিউলির কথায় শিমুল দীর্ঘশ্বাস ছাড়ল। শিউলি জানতো এই পুরুষটা তাকে কতটা আগলে রাখে। শিউলি ফিসফিস করে বলল, আমিও জানতাম আমার শিমুল ভাই আমার সাথে দেখা না করে ঘুমাতে পারে না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতায় কাটলো দুজনের। পুকুর পাড়ের শীতল বাতাস শিউলির ওড়না উড়িয়ে দিচ্ছে। শিউলি এবার সরাসরি শিমুলের চোখের দিকে তাকিয়ে বলল, আমার গায়ে হলুদ সকাল হইতেই আর তার পরের দিন বিয়া। কি করব আমি শিমুল ভাই? শিমুল মাথা নিচু করল, অসহায় স্বরে বলল, তুই বল কি করুম? মেম্বার চাচা লোকজনের সাথে কি আমি পারুম? সহসা শিউলি দৃঢ় কণ্ঠে বলে উঠল, যুদ্ধ করতে হবে শিমুল ভাই। শিমুল অবাক হয়ে শিউলির দিকে তাকিয়ে রইল। শিউলির চোখে আজ ভিন্ন এক তেজ। শিমুল স্লান হেসে বলল, যুদ্ধের প্রস্তুতি নিস না ফুল। তোর এই প্রেমিক ভালোবাসতে ছাড়া আর কিছুই চান না। ভালোবাসার চাইতে বড় অস্ত্র আর হতে পারে না শিমুল ভাই। এতটুকুই যথেষ্ট জীবন পার করার জন্য। পালিয়ে যেতে পারবে আমায় নিয়ে? শিমুল চমকে উঠল। তার সাধারণ জীবনে পালিয়ে যাওয়া শব্দটা অনেক বড় পাহাড়ের মতো শোনালো। সে আমতা আমতা করে বলল, পালাবো? কই পালাবো? এমন কোনো রাজ্যে যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জানবে না, আমাদের ভালোবাসায় বাধা দেওয়ার কেউ থাকবে না। সেখানে পালিয়ে যাব সারা জীবনের জন্য। যাবে তো? শিউলি ভীষণ করুণা ভরা মিনতি নিয়ে তাকালো। শিমুল আর এক মুহূর্ত ভাবল না। শিউলির চোখের জল আর তার আকুতি শিমুলের ভেতরের দ্বিধা ধুয়ে মুছে সাফ করে দিল। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ যাবো। তুই যেইখানে যাবে আমি সেইখানেই যাবো। শিউলি হেসে উঠল, যেন এক মুহূর্তেই তার সমস্ত দুঃখ উবড়ে গেছে। সে বলল, আচ্ছা শিমুল ভাই, আগামীকাল রাত ঠিক এই জায়গায় তুমি থাকবা। আমরা পালিয়ে যাব। আমাদের অনেক সুন্দর একটা সংসার হবে, আমার স্বপ্নের সংসার। শিউলি আর দেরি করলো না। সাবধানে পা ফেলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কিছুটা পথ গিয়ে সে অভ্যাসবশত পিছনে ফিরতেই দেখলো শিমুল ভাই তখনও মূর্তির মতো দাঁড়িয়ে চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে। সকাল হতেই মেম্বার বাড়িতে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। বাড়ির আঙ্গিনা জুড়ে এখন উৎসবের ধুম। আত্মীয় স্বজন আর কাছের মেহমানদের পদচারণা চারপাশ মুখরিত। গ্রামের মানুষও দলে দলে আসছে এই মহা আয়োজনে। অথচ বিস্ময়কর ব্যাপার হলো, যারা মাত্র দুদিন আগেও মেম্বারকে নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা আর গালিগালাজ করছিল, তারাই আজ স্বার্থের টানে কি অবলীলায় মধুর বাণী শুনিয়ে যাচ্ছে। এটাই বোধহয় মানুষের প্রকৃত ও নিষ্ঠুর রূপ। বিপদের দিনে যারা মুখ ফিরিয়ে নেয়, উৎসবের আমেজ পেলেই তারা আবার ফায়দা লুটতে ভিড় জমায়। সোহাগের পরিবার শিউলির উপর লেপ্টে দেওয়া সেই কলঙ্কিত অপবাদের কথা জেনেই বিয়েটা নাকচ করে দিয়েছে। সোহাগ তবু জেদ ধরেছিল। সব বাধা উপেক্ষা করে সে শিউলিকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা অনর অবস্থানের সামনে সেই ভালোবাসার পরাজয় ঘটেছে। তবে তারা রাজি হলেও হয়তো খুব একটা লাভ হতো না, কারণ ইদ্রিস খন্দকারের চোখে তখন ক্ষমতার মোহ। পুরো বাড়ি এখন আলোক সজ্জায় ঝলমল করছে, চারিদিকে ফুলের মমগন্ধ। কিন্তু এই জাঁকজমকের ঠিক বিপরীতে শিউলি নিজের অন্ধকার ঘরে পাথরের মতো একা বসে আছে। হঠাৎ ছোট বোন ফুলঝুরির ডাকে তার ঘোর কাটল। আপা? ফুলঝুরির কণ্ঠটা আজ বড্ড বেশি করুণ আর অসহায় শোনালো। শিউলি ধীর লয়ে পেছনে ফিরে তাকিয়ে ছোট বোনটাকে পরম মমতায় টেনে নিজের কোলের উপরে বসালো। হৃদয়ের রক্তক্ষরণ আড়াল করে আদুরে গলায় জানতে চাইল, কি হয়েছে রে? ফুলঝুরি বোনের বুকে মাথা রেখে ভিজে গলায় ফিসফিস করে বলল, আপা, সত্যি কি ওই লোকটার সাথে তোমার বিয়া হয়ে যাইবে? ওই লোকটাকে আমার একটু ভালো লাগে না রে আপা। ফুলঝুরির সরল মাখানো কথা শুনে শিউলি এক চিলতে স্লান হাসলো। সে শান্ত গলায় বলল,
বিয়ে হবে না রে, তুই একদম চিন্তা করিস না। শিউলির মুখে এমন কথা শুনে ফুলঝুরি বিস্ময় ভরা চোখে বড় বড় করে তাকালো, অবাক হয়ে প্রশ্ন করল। বিয়ে হইব না মানে? শিউলির পরম মমতায় ফুলঝুরির ফোলা ফোলা গাল দুটো টেনে দিয়ে আদুরে কণ্ঠে ফিসফিস করে বলল, না, হবে না, তবে খবরদার এই কথা যেন ভুলেও কাউকে বলিস না, বুঝলি? বোনের কথায় এক রাত স্বস্তি পেল ফুলঝুরি, খুশিতে ডগমগ হয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা, কাউরি কমু না। এরপর সে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। ফুলঝুরি যাওয়ার কিছুক্ষণ পরে ঘরে কয়েকজন মহিলার প্রবেশ ঘটল। তাদের হাতে একটা লালচে হলুদ রঙের শাড়ি। পাশের বাড়ির এক ভাবি শাড়িটা শিউলির দিকে এগিয়ে দিয়ে উচ্ছ্বাসের সাথে বললেন, নাও শিউলি, এই শাড়িটা শর্ট করে পরে নাও, এখন তোমার হলুদ দিয়ে গোসল করাইতে হইব। শিউলির ভেতরটা প্রচন্ড বিরক্ত আর বৃতৃষ্ণায় ভরে উঠল। সে তিক্ত গলায় জবাব দিল, কিসের গোসল? আমি নিজে গোসল নিজেই করতে পারি। যেদিন দেহে প্রাণ থাকবে না, হাত পা নাড়ানোর ক্ষমতা থাকবে না, সেই দিন না হয় এসে গোসল দিও তোমরা। কথাগুলো বলেই শিউলি শাড়িটা এক ঝটকায় ছিনিয়ে নিল এবং ধীর পায়ে গোসলখানার দিকে এগিয়ে যেতে লাগলো। গ্রামের বাড়িগুলোতে সবার ঘর থেকে গোসলখানা সাধারণত একটু দূরেই হয়। শিউলিকে উঠান পেরিয়ে সেদিকে যেতে হচ্ছে। হাতে হলুদ শাড়ি নিয়ে শিউলি যখন ধীর পায়ে এগোচ্ছিল তখন সে অনুভব করলো বিষাক্ত কিছু দৃষ্টি তার শরীরকে কুরে কুরে খাচ্ছে। উঠানে ভিড় করা কিছু মানুষের কামুক চোখ তাকে পরোক্ষ করছে নির্লজ্জভাবে, যেন তাদের লোলুপ দৃষ্টি দিয়েই শিউলিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতে চায়। পুরুষত্বের নামে এই কদর্যতা শিউলিকে ভেতর থেকে সংকুচিত করে তুলল। সেদিকে ভ্রুক্ষেপ না করে শিউলি মাথায় ওড়নাটা টেনে কপাল পর্যন্ত নামিয়ে দিল। নিজের সম্মানটুকু আড়াল করে সে দ্রুত গোসলখানায় ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিল। বাইরের চারিদিকে এত আওয়াজ, এত বিশৃঙ্খলা আর এত কলুষতা, অথচ এই বদ্ধ দরজার আড়ালে শিউলির মনে আজ এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। এই নরক গুলজার থেকে মুক্তির পথ সে খুঁজে পেয়েছে। আজ গভীর রাতেই শিমুলের হাত ধরে সে অজানা উদ্দেশ্যে পাড়ি দিবে। ভাবতেই তার বুকটা এক অজানা সুখে কেঁপে উঠল। এই বিষণ্ণ আবহে শিমুলের কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। দীর্ঘ সময় নিয়ে গোসল সেরে নিজেকে পবিত্র করে নিয়ে শিউলি ধীরস্থিরভাবে বেরিয়ে এলো। গোধূলির আকাশ তখন স্নান হয়ে দিনের শেষের লগ্নে এসে দাঁড়িয়েছে। চারিদিকে গোধূলির আলো ছায়ার খেলা, অথচ শিউলির মনের ভেতরের অস্থিরতার পারদ এতটাই বাড়ছে সে প্রহর গুনছে রাত নামার। কিন্তু আজকের এই অভিশপ্ত দিনটি যেন শেষ হতেই চাইছে না। কারো জন্য অপেক্ষার প্রহর বুঝি এভাবেই অনন্তকাল হয়ে দেখা দেয়। শিউলির মনে একরাশ আক্ষেপ দানা বাঁধছে। গতকাল রাতেই যদি সে শিমুলের হাত ধরে বেরিয়ে যেত তবে এতক্ষণে তারা বৈধ পরিণয়ে আবদ্ধ হতে পারত। কিন্তু গতরাতে না যাওয়ার পেছনে এক দৃঢ় বাস্তবতা ছিল অর্থ। এই কঠিন পৃথিবীতে ভালোবাসা টিকিয়ে রাখতেও তো অর্থের প্রয়োজন। শিউলি জানতো শিমুলের কাছে যে সামান্য টাকা আছে তা দিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই সে একটু আগেই তার অতি যত্নের মাটির ব্যাংকটি ভেঙেছে। সেখানে জমে থাকা প্রায় 25 টাকা সে সযত্নে কুড়িয়ে নিয়েছে। এছাড়া বিয়ের জন্য গড়া নিজের কিছু গহনাও সে সাথে রেখেছে। এটাই এখন তার আগামী সম্বল। হঠাৎ বাইরে থেকে তামিমের কর্কশ কণ্ঠ ভেসে আসতেই শিউলি চমকে উঠল। মুহূর্তের মধ্যে টাকাগুলো বালিশের নিচে গুজে দিয়ে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে জানতো এই সুযোগ সন্ধানী লোকটা ঠিকই তার ঘরে হানা দেবে। তার আশঙ্কায় সত্যি হলো। এক বুক ধৃষ্টতা নিয়ে তামিম ঘরে প্রবেশ করলো। রুমে ঢুকেই শিউলিকে দেখে তামিম থমকে দাঁড়ালো। পরনে হলুদ শাড়ি, সিক্ত কেশ আর ফর্সা শরীরে হলুদের এই উজ্জ্বলতা শিউলিকে যেন স্বর্গের কোনো অপ্সরীর মতো ফুটিয়ে তুলছে। তামিমের সেই লোলুপ ও কামুক চাহনি দেখে শিউলির গা ঘিন ঘিন করে উঠল। ইচ্ছে করছিল এখনই নখ দিয়ে ওর চোখ দুটো উপড়ে ফেলতে, কিন্তু নিরুপায় শিউলি কেবল ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। তামিম নির্লজ্জের মতো আয়েশ করে বলে উঠল, শিউলি,
তোমাকে এভাবে দেখলে তো যে কোনো পুরুষই পাগল হয়ে যাবে। এত রূপ আল্লাহ তোমাকে কেন দিল বলো তো? এই রূপই তো আজ আমার কাল হয়ে দাঁড়িয়েছে। শিউলি দাঁত চেপে তপ্ত নিঃশ্বাস ফেলে কথাগুলো বলল। যদি রূপ না থাকতো তবে তোদের মতো নর পশুরা আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস পেত না। তামিম মোটেও লজ্জিত হলো না, বরং মাথায় হাত বুলিয়ে এক কুৎসিত হাসি দিয়ে বলল, ইস, জানো শিউলি, শখের নারীর তেজি কথাগুলো শুনতে মধুর মতো লাগে, কিন্তু দেখো আমি তোমাকে কত সম্মান দিয়ে তুমি বলছি, আর তুমি আমাকে তুই বলে সম্বোধন করছো। এটা কি ঠিক হচ্ছে? আজ বাদে কালই তো তোমার স্বামী হতে যাচ্ছি, একটু ভালোবেসেও তো ডাকতে পারো নাকি? শিউলির রাগে ঘৃণায় শরীর কাঁপছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে তার অস্থিরতা উপভোগ করলো, তারপর আরো এক ধাপ এগিয়ে বলল, সুইটহার্ট, এক কাজ করলে কেমন হয়? চলো এখনই বিয়েটা সেরে ফেলি, তারপর আজ রাতেই না হয় বাসরটা জাকিয়ে করা যাবে। কথাটা শুনে শিউলি আক্ষরিক অর্থে আটকে উঠল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এখনই বিয়ে মানে তো সব শেষ। শিমুলের সাথে পালানোর সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। শিউলি ভয়ে দু পা পিছিয়ে গেল, কাপা কাপা গলায় তোতলাতে তোতলাতে বলল, মানে এখন এখন বিয়ে মানে কি? শিউলির চোখে মুখে ফুটে উঠে সেই চরম আতঙ্ক দেখে তামিম পৈশাচিক আনন্দে মেতে উঠল। সে অট্ট হাসি দিয়ে ঘর কাঁপিয়ে বলল,